শুভেচ্ছা দিয়ে স্বাগত। মান্দি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 15 লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। বাংলাদেশে যা 5 লাখের বেশি। এই ভাষার নিজস্ব বর্ণমালা নেই। ল্যাটিন অক্ষরে এই ভাষা লিখিত হয়। বাংলাদেশের টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় এই ভাষা প্রচলিত। এছাড়াও ভারতের মেঘালয় রাজ্যের সরকারি ভাষা মান্দি। মূলত গারো জনগোষ্ঠী এই ভাষায় কথা বলেন। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠে ততই বাড়ছে সহিংসতা। এখন পর্যন্ত নিহত 4, আহত 5 শতাধিক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জনমনে ততই বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। উত্তপ্ত হয়ে উঠেছে চারিদিক, বাড়ছে নির্বাচনী সহিংসতা। তফসিল ঘোষণার পর দিন রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর থেকেই নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 11 ডিসেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণার পর এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 শতাধিক। তবে মানবাধিকার সংগঠনগুলোও বলছে, দিন যত যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে। 21 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর পরই নিহত হয়েছেন 4 জন। এ সময়ে আহত হয়েছেন 414 জন। সংঘর্ষের ঘটনা ঘটেছে 51টি। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত সারা দেশে 144টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে 55টি সংঘর্ষ, 11টি ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণ, 6টি প্রার্থীর উপর আক্রমণ, 2টি ঘটনায় অবৈধ অস্ত্রের ব্যবহার, 17টি প্রচার কাজে বাধা, 8টি নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন কারণে 24টি ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সংগৃহীত তথ্য অনুযায়ী নির্বাচনী সহিংসতার 64টি ঘটনার মধ্যে 33টি বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা। এছাড়া বিএনপির অন্তর্দ্বন্দ্বে 13টি, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে 9টি সংঘর্ষ, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 1টি এবং বিএনপি ও এনসিপির মধ্যে 1টি ঘটনা ঘটেছে। রাজধানীর পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। 2 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। প্রথম মামলায় শেখ হাসিনাকে 10 বছর, শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেকের উপর 1 লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও তথ্য গোপনের মাধ্যমে 10 কাঠার প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত সূত্র জানায়, 18 জন আসামির মধ্যে কেবল রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম বর্তমানে কারাগারে আছেন। এর আগেও রাজুক প্লট দুর্নীতি সংক্রান্ত অন্য মামলাগুলোতে শেখ হাসিনাকে 26 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তি নিয়ে দর কষাকষি চলছে। ঢাকায় সরকারি বেসরকারি অংশীদারি কর্তৃপক্ষের কার্যালয়ে বৃহস্পতিবার শুরু হওয়া এই দর কষাকষি চূড়ান্ত হলেই প্রয়োজনীয় অনুমোদন শেষে কয়েক দিনের মধ্যে চুক্তি হওয়ার কথা। সই হওয়ার অপেক্ষায় থাকা এই চুক্তির বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিক কর্মচারীরা। কর্মবিরতি কর্মসূচির কারণে 1 ফেব্রুয়ারি রোববার দ্বিতীয় দিনের মতো প্রায় 8 ঘন্টা অচলাবস্থা ছিল বন্দরে। কর্মসূচির কারণে 8 ঘন্টা বন্দরের জেনারেল কার্গো বার্থ বা জিসিবিতে কন্টেইনার ও পণ্য ওঠানো নামানোর কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। এছাড়া চিটাগাং কন্টেইনার টার্মিনাল ও নিউ মোরিং কন্টেইনার টার্মিনালেও কার্যক্রম ব্যাহত হয়।
এ নিয়ে টানা 2 দিন 8 ঘন্টা করে 16 ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন শ্রমিক কর্মচারীরা। বিকেলে 4টার দিকে কর্মবিরতি কর্মসূচি শেষ হলে বন্দরে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানো নামানো এবং খালাসের কার্যক্রম শুরু হয়। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষিয়ান সাংবাদিক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, বাংলাদেশে সাংবাদিকতা বর্তমানে এক সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জানান, কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাবের সামান্য বিরোধিতা করলেই সংবাদকর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন। ডেইলি স্টার ভবনের সুপরিকল্পিত হামলা ও অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি একে উদার সাংবাদিকতার ঐতিহ্য ধ্বংসের চেষ্টা হিসেবে অভিহিত করেন। মাহফুজ আনাম বলেন, শেখ হাসিনা সরকারের 15 বছর ছিল ভিন্নমত দমনের কাল, যার প্রতীক ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। এ সময় তার বিরুদ্ধে 83টি মামলা করা হয়, বিজ্ঞাপন বন্ধ করে আয়ের প্রায় 45% কমিয়ে দেওয়া হয় এবং তাকে রাষ্ট্রীয় অনুষ্ঠান কাভারে নিষিদ্ধ করা হয়। তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকদের রাজনৈতিক বিভাজন গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জন আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 3117 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি 1 ফেব্রুয়ারি রোববার এই তথ্য জানিয়েছে। এটাই ইরানের বিক্ষোভে নিহত ব্যক্তিদের প্রথম সরকারি পরিসংখ্যান। সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের মাট্রায়ার্স ফাউন্ডেশন বলেছে, বিক্ষোভে নিহত ব্যক্তিদের মধ্যে 2427 জন বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি HRANA এবারের বিক্ষোভে ইরানের 4519 জন নিহত হওয়ার খবর জানিয়েছে। তাদের মধ্যে 4251 জন বিক্ষোভকারী, 157 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। HRANA জানিয়েছে, ইরানে নিহত ব্যক্তিদের তালিকায় 18 বছরের কম বয়সী 35 জন রয়েছে, আর 38 জন এমন ব্যক্তি রয়েছেন যারা বিক্ষোভকারী নন, নিরাপত্তা বাহিনীর সদস্যও নন। ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের বহনকারী একটি বাসে রুশ ড্রোন হামলায় 12 জন নিহত হয়েছেন। রোববার তেরোনিভস্কা শহরে কাজ শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তারা। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস শেমহাল একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। জ্বালানি প্রতিষ্ঠান DTE নিশ্চিত করেছে যে নিহতরা তাদের খনি শ্রমিক ছিলেন। এ হামলায় আরও 7 জন আহত হয়েছেন। এছাড়া একই দিনে ঝাপরিঝিয়ায় একটি মাতৃসদন ও আবাসিক ভবনে রুশ হামলায় 9 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশের রেমিটেন্স এসেছে 317 কোটি বা 3.17 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 10 কোটি 23 লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গত বছরের একই সময়ে এসেছিল 218 কোটি 50 লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এর আগে গত ডিসেম্বরে দেশের রেমিটেন্স এসেছিল 322 কোটি 66 লাখ 90 হাজার ডলার, যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। তবে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত বছরের মার্চে। সেই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 329 কোটি 56 লাখ 30 হাজার মার্কিন ডলার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র 5 দিন আগে পাকিস্তানের সরকার জানিয়েছে দেশটির ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে বটে, তবে বয়কট করবে ভারতের বিপক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচ। এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ অনিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে ভারত সফর বাতিল করার পরই প্রতিযোগিতাটি বর্জনের বিষয় বিবেচনা করতে শুরু করে পাকিস্তান। এর ধারাবাহিকতায় সরকার থেকে নতুন এই অবস্থান জানানো হয়। ICC জানিয়েছে তারা জাতীয় নীতি নির্ধারণে সরকারের ভূমিকার প্রতি সম্মান দেখায়, তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটের স্বার্থ নয় এবং পাকিস্তান সহ সারা বিশ্বের সমর্থকদের জন্যও হতাশাজনক। সংস্থাটি আশা প্রকাশ করেছে PCB নিজেদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনায় নিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগোবে। তবে আগের আসরের নিয়ম অনুযায়ী কোনো দল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে বা আত্মসমর্পণ করলে সেটিকে ম্যাচ কনসিডেড অথবা ম্যাচ অ্যাওয়ার্ডেড হিসেবে গণ্য করা হয়।
কিন্তু নিয়মাবলী প্রকাশ না করায় আইসিসির হাতে এখন যে কোনো ধরনের সাজা চাপিয়ে দেওয়ার ক্ষমতা থাকছে। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।